প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মহাত্মা গান্ধীর জীবনীর উপর, প্রথম পর্ব। আজ আলোচনা করব দ্বিতীয় পর্ব। জাতির জনক মহাত্মা গান্ধীর জীবন রিলেটেড বিভিন্ন চাকরির পরীক্ষায় যত প্রশ্ন আসার মতো আসে, তার প্রায় সকল প্রশ্ন আমরা আলোচনা করব এই দুটি পর্বে। বিগত পর্বে তোমরা দেখেছ মহাত্মা গান্ধীর জীবনীর অনেক বিষয় আমরা আলোচনা করেছি। আজও আলোচনা করব বিস্তারিতভাবে বাকি বিষয়গুলি। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে আমাদের ক্লাস। আমরা সকলেই জানি মহাত্মা গান্ধী লন্ডন থেকে ওকলাতি পাশ করেন বা ব্যারিস্টারি পাশ করেন, কিন্তু তখন তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই তার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে তিনি ইংল্যান্ডে পড়তে গেছিলেন এবং তিনি ব্রহ্মচর্য দীক্ষা নিয়েছিলেন 1906 সালে। 1906 সালে আমাদের একটা পরিচিত সাল, যে 1906 সালে ঢাকায় তৈরি হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ। সেই বছরই মহাত্মা গান্ধী ব্রহ্মচর্যে দীক্ষা নিয়েছিলেন। মহাত্মা গান্ধীর যখন মাত্র 25 বছর বয়স, তখন সেই জনসমক্ষে বক্তব্য রাখেন এবং আমরা সকলেই জানি তার 4টে ছেলে ছিল, হরিলাল, মণিলাল, রামদাস, দেবদাস। তার বড় ছেলে হরিলাল 1936 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 1936 সালটা আমাদের একটা পরিচিত সাল। 1936 সালে বার্লিনে হয়েছিল অলিম্পিক গেমস, যে বছর ধ্যানচাঁদের নেতৃত্বে ভারত অলিম্পিক হকিতে সোনা জেতে। সেই 1936 সালে মহাত্মা গান্ধীর বড় ছেলে হরিলাল ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম নেন আবদুল্লাহ মোহাম্মদ। পরে অবশ্য সে আবার হিন্দু ধর্মে ফিরে আসে। মহাত্মা গান্ধী জীবনে মোট 11 বার জেলে গেছিলেন। তিনি প্রথম জেলে গেছিলেন 1908 সালে। 1908 সালে তিনি প্রথম জেলে গেছিলেন এবং সব মিলিয়ে তিনি 82 মাস জেলে ছিলেন। 82 মাস তিনি মোট জেলে ছিলেন এবং সবরমতী আশ্রম, যেটা সত্যাগ্রহ আশ্রম, গুজরাটের আহমেদাবাদে 1915 সালে তিনি স্থাপন করেছিলেন। সেই আশ্রমের চিকিৎসক ছিলেন সুশীলা নায়ার এবং জীবনে তিনি মোট 11 বার জেলে গেছেন। প্রথম জেলে গেছেন 1908 সালে এবং শেষ যে জেলে গেছিলেন সেটা হচ্ছে পুনা জেলে উনি শেষ গেছিলেন এবং পুনা জেলে আগা খানের প্রাসাদে, সেখানেই বন্দি থাকা অবস্থায় তার স্ত্রী কস্তুরবা গান্ধী মারা যান এবং স্ত্রীকে শেষ দিনগুলো থেকে সেবা করতেন কানু গান্ধী। মহাত্মা গান্ধীর মোট দাম্পত্য জীবন ছিল 62 বছরের এবং মহাত্মা গান্ধীর সমাধি যেমন দিল্লির রাজঘাটে, তার স্ত্রী কস্তুরবা গান্ধীর সমাধি কিন্তু পুনেতে। মহাত্মা গান্ধী মাত্র 16 বছর বয়সে পিতৃহারা হন। মাত্র 16 বছর বয়সে সে পিতৃহারা হন। এবার মহাত্মা গান্ধীর দ্বারাই সারা পৃথিবী জুড়ে, এমনকি ভারতবর্ষে সব জায়গাতে বিভিন্ন মানুষ অনুপ্রাণিত হয়েছিলেন মহাত্মা গান্ধীর আদর্শ ও কর্মে। বিখ্যাত খান আব্দুল গফফর খান, তাকে বলা হতো সীমান্ত গান্ধী। গান্ধীর অনুকরণে তিনি উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সেই জন্য তাকে বলা হতো সীমান্ত গান্ধী। মাতঙ্গিনী হাজরা, তাকে আমরা চিনি, তিনি 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং পুলিশের গুলিতে উনি শহীদ হয়েছিলেন 1942 সালে। সেই মাতঙ্গিনী হাজরাকে বলা হতো গান্ধী বুড়ি। দক্ষিণ আফ্রিকার কৌমে নকুমা এক ভদ্রলোক, আফ্রিকা মহাদেশে বাড়ি, সেই নকুমা কৌমাকে বলা হতো আফ্রিকার গান্ধী।
নেলসন ম্যান্ডেলাকে যখন বলা হয় দক্ষিণ আফ্রিকার গান্ধী, শুধু দক্ষিণ আফ্রিকার দেশের, কিন্তু কৌমের নকুমাকে বলা হয় সমগ্র আফ্রিকা মহাদেশের গান্ধী। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান, তাকে বলা হতো বিহারের গান্ধী। এই রাজেন্দ্র প্রসাদ একটা বিখ্যাত বই লিখেছিলেন, তার নাম অ্যাট দ্য ফিট অফ মহাত্মা। তাহলে প্রশ্ন আসতে পারে, দক্ষিণ আফ্রিকার গান্ধী কাকে বলা হয়? উত্তর, নেলসন ম্যান্ডেলা। বিহারের গান্ধী কাকে বলা হয়? রাজেন্দ্র প্রসাদ। আফ্রিকার গান্ধী কাকে বলা হয়? কৌমের নকুমাকে। গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফ্ফর খানকে। গান্ধী কত বছর বয়সে পিতৃহারা হন? 16 বছরের বয়সে। গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর সমাধি কোথায় অবস্থিত? পুনেতে। গান্ধীর সমাধি কোথায় অবস্থিত? দিল্লির রাজঘাটে। শেষ বয়সে স্ত্রী কস্তুরবা গান্ধীকে কে সেবা যত্ন করতেন? উত্তর হবে কানু গান্ধী। শেষ কোথায় বন্দী ছিলেন মহাত্মা গান্ধী? পুনের আগা খান প্রাসাদে। গান্ধীর স্ত্রী কোথায় মারা যান? আগা খানের প্রাসাদে বন্দী থাকা অবস্থায়। গান্ধী প্রতিষ্ঠিত সবরমতী আশ্রমের চিকিৎসক কে ছিলেন? সুশীলা নায়ার। গান্ধী মোট জীবনে কতবার জেলে গেছেন? 11 বার। গান্ধীজি মোট কতদিন জেলে ছিলেন? 82 মাস। গান্ধীজির প্রথম কবে জেলে যান? 1908 সালে। গান্ধীর কোন ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেন? বড় ছেলে হরিলাল। ইসলাম নেওয়ার পর হরিলালের নাম কি হয়? আবদুল্লাহ মোহাম্মদ। গান্ধীজি কত বছর বয়সে প্রথম জনসমক্ষে বক্তব্য রাখেন? 25 বছর বয়সে। গান্ধীজি কত সালে ব্রহ্মচর্যে দীক্ষা নেন? উত্তর হবে 25 বছর বয়সে, 1906 সালে, সরি। পরের প্রশ্ন, আরামবাগের গান্ধী, আমাদের হুগলি জেলার একটা বিখ্যাত জায়গা আরামবাগ, এই আরামবাগের গান্ধী কাকে বলা হয়? যজ্ঞেশ্বর রায়কে। আধুনিক গান্ধী কাকে বলা হয়? বাবা আমতে। বাবা আমতে ছিলেন মহাত্মা গান্ধীর অত্যন্ত কাছের একজন মানুষ। মহাত্মা গান্ধী ব্যক্তিগত সত্যাগ্রহের ডাক দিলে প্রথম যে লোকটা ব্যক্তিগত সত্যাগ্রহ করেন তার নাম বাবা আমতে। বাবা আমতে প্রথম ভারতীয় যিনি রামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছিলেন। ফিলিপিন্স থেকে দেওয়া হয় রামন ম্যাগসাইসাই পুরস্কার, যেটাকে এশিয়ান নোবেল বলা হয়। সেই পুরস্কার প্রথম পেয়েছিলেন বাবা আমতে। যিনি ছিলেন গান্ধীজির ডাকে প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী, তাকে বলা হয় আধুনিক গান্ধী। আমেরিকার গান্ধী বলা হয় মার্টিন লুথার কিংকে। মার্টিন লুথার কিং আমেরিকার এক বর্ণ আন্দোলনের এক পুরোধা প্রতিম পুরুষ, তাকে বলা হয় আমেরিকার গান্ধী। বার্মার গান্ধী বলা হয় জেনারেল আনসানকে। জেনারেল আনসান বার্মা অর্থাৎ মায়ানমারের গান্ধী বলা হয় জেনারেল আনসানকে। ইন্দোনেশিয়া, যেটা পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ, সেই ইন্দোনেশিয়া, যেটা আগে ডাচ ইস্ট ইন্ডিজ নামে পরিচিত ছিল যে দেশটি, সেই ইন্দোনেশিয়ার গান্ধী বলা হয় আহমেদ সুকর্ণকে। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব নামে। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা গুরুদেব নামে চিনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে এই গুরুদেব নামটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আমরা সকলেই জানি বল্লভভাই প্যাটেল, আসল তার নামের আগে একটা সর্দার, এই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। দ্য ওয়ার্ল্ড অফ মহাত্মা একটি বই, যেটি মহাত্মা গান্ধীর নিজের লেখা বই। দ্য ওয়ার্ল্ড অফ মহাত্মা বইটির লেখক হচ্ছে মহাত্মা গান্ধী। 1919 সালে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং আমৃত্যু তিনি কংগ্রেস করে গেছেন, কিন্তু তিনি মোট একবারই কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1924 সালে বেলগাঁও অধিবেশনে। প্রশ্ন হতে পারে মহাত্মা গান্ধী কতবার কংগ্রেস সভাপতি হয়েছিলেন? একবার, বেলগাঁও অধিবেশনে। মহাত্মা গান্ধী ক্রিপস মিশন, এটা 1942 সালে ভারতবর্ষে এসেছিল, সে 42 সালে ভারতবর্ষে আসা ক্রিপস মিশনকে বলেছিলেন পোস্ট ডেটেড চেক, অর্থাৎ পুরনো ব্যাংকের ভঙ্গুর চেক। বাবা আমতেকে তিনি অভয় সাধক উপাধি দিয়েছিলেন। বাবা আমতে, যিনি ছিলেন মহাত্মা গান্ধীর প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী, তাকে মহাত্মা গান্ধী অভয় সাধক উপাধি দিয়েছিলেন। মহাত্মা গান্ধীর আত্মজীবনী
যেটি 1927 সালে প্রকাশিত হয়েছিল। 1927 সাল মানে যে সালে সাইমন কমিশন গঠন হয়েছিল। 1927 সালে সাইমন কমিশন গঠন হয়, সেই বছরই মহাত্মা গান্ধীর আত্মজীবনী প্রকাশ পায় এবং আত্মজীবনী প্রকাশিত হয়েছিল নবজীবন পত্রিকায়। মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব ছিলেন মহাদেব দেশাই। এই মহাদেব দেশাইয়ের পরেই তার সচিব হয়েছিলেন প্যারিলাল। এরা মহাত্মা গান্ধীর সম্পর্কে অনেক বই অনেকে লিখেছেন। গান্ধী অন নন ভায়োলেন্স এই বইটি লিখেছিলেন টমাস মার্টিন। দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী বইটি লিখেছিল লুইস ফিশার। মহাত্মা গান্ধী মোট 5 বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, কিন্তু তিনি একবারও পাননি। 1937, 38, 39, 47 এবং 48 এই 5টি বছর তিনি নোবেল শান্তির জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু তিনি একবারও পাননি। তবে এই মহাত্মা গান্ধী 1930 সালে এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় এবং প্রথম ভারতীয় হিসাবে টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হন। আইন অমান্য আন্দোলনে তার প্রভাব দেখে টাইম ম্যাগাজিন তাকে সেই বছর টাইম পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত করেন। তাহলে প্রশ্ন আসতে পারে, মহাত্মা গান্ধী কতবার শান্তি পুরস্কারের জন্য, নোবেল শান্তির জন্য মনোনীত হয়েছেন? উত্তর 5 বার। মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব কে ছিল? মহাদেব দেশাই। মহাদেব দেশাইয়ের পরে কে সচিব হয়েছিলেন? প্যারিলাল। গান্ধী অন নন ভায়োলেন্স বইটির লেখক কে? টমাস মার্টিন। দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী বইটির লেখক কে? লুইস ফিশার। আরামবাগের গান্ধী কাকে বলা হয়? যজ্ঞেশ্বর রায়কে। আধুনিক গান্ধী কাকে বলা হয়? বাবা আমতেকে। রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধিটা কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটা কে দিয়েছিলেন? উত্তর মহাত্মা গান্ধী। দ্য ওয়ার্ল্ড অফ মহাত্মা বইটির লেখক কে? মহাত্মা গান্ধী নিজে। কংগ্রেস সভাপতি মহাত্মা গান্ধীর জীবনে কতবার হয়েছিলেন? একবার। সেটা কত সালে? 1924 সালে বেলগাঁও অধিবেশনে। ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? 1942 সালে। মহাত্মা গান্ধীর প্রথম আত্মজীবনী কত সালে প্রকাশ হয়েছিল? 1927 সালে। সাইমন কমিশন কবে তৈরি হয়েছিল? 1927 সালে। কোন পত্রিকায় মহাত্মা গান্ধীর আত্মজীবনী প্রকাশ পায়? উত্তর নবজীবন পত্রিকায়। আমেরিকার গান্ধী কাকে বলা হয়? মার্টিন লুথারকে। বার্মার গান্ধী কাকে বলা হয়? জেনারেল আনসাংকে। ইন্দোনেশিয়ার গান্ধী আহমেদ সুকর্ণ। এছাড়া মহাত্মা গান্ধীর উপর আরও অনেক বই আছে। মহাত্মা গান্ধীর একটি বই পড়েছিল, যে অনেক বই পড়েছিলেন তার মধ্যে একটি বই রাস্কিনের আনটু দ্য লাস্ট। এই বইটি পড়ে তিনি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। প্রশ্ন, এই আনটু দ্য লাস্ট বইটি তাকে কে পড়ার জন্য দিয়েছিলেন? উত্তর এইচ.এস. পালক। আগেই বলেছিলাম তার প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী বিনোবা ভাবে, যাকে গান্ধীজির বিবেক রক্ষক বলা হতো, যিনি প্রথম ভারতীয় রামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছিলেন, যাকে বলা হয় আধুনিক গান্ধী। সেই বিনোবা ভাবেই ছিলেন গান্ধীজির প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী। সর্বোদয় কথাটা প্রথম ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত উক্তি, ডু অর ডাই করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এই কথাটি তিনি বলেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। 9ই আগস্ট শুরু হয়েছিল, এই জন্য এই আন্দোলনের অপর নাম আগস্ট আন্দোলন। এবার মহাত্মা গান্ধী সম্পাদিত একটি বিখ্যাত পত্রিকা হচ্ছে হরিজন। মহাত্মা গান্ধী নিম্নবর্গের মানুষদের হরিজন বলতেন। এই হরিজন পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা, যেটি 1933 সালে প্রথম প্রকাশিত হয়েছিল হরিজন পত্রিকা। আর 1933 সালে প্রথম নাও অর নেভার পত্রিকা, যেটা লন্ডন থেকে প্রকাশিত একটা 4 পাতার পুস্তিকায় চৌধুরী রহমত আলী প্রথম পাকিস্তান কথাটা বলেছিলেন। এবং মহাত্মা গান্ধী পড়াশোনা করেছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে। 1930 সালে, আগেই বলেছি, 1930 সালে আইন অমান্য আন্দোলনে তার প্রভাবের কথা বিচার করে সেই বছর তাকে টাইম ম্যাগাজিন পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত করেন। গান্ধী শুধু ভারত নয়, সারা পৃথিবী জুড়ে তার নাম।
তার জন্মদিনই আন্তর্জাতিক অহিংসা দিবস 2রা অক্টোবর। মহাত্মা গান্ধীর নামে ভারতবর্ষে মোট 53টি রাস্তার নামকরণ করা হয়েছে এবং ভারতবর্ষের বাইরে 48টি রাস্তার নামকরণ করা হয়েছে। গান্ধীজি 1919 সালে কংগ্রেসে যোগ দেন। 1915 সালে তিনি ভারতবর্ষে আসলেও 1919 সালে প্রথম কংগ্রেসে যোগ দেন এবং 1924 সালে তিনি কংগ্রেসের সভাপতি হন। এবং কংগ্রেসে যোগ দেওয়ার পরেই 1920 সালে তিনি অসহযোগ আন্দোলন শুরু করেছিল, কিন্তু 1922 সালের 25শে ফেব্রুয়ারি তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল, কারণ 1922 সালের 5ই ফেব্রুয়ারি আধুনিক উত্তরপ্রদেশের চৌরাচৌরি নামক একটি জায়গায় উত্তপ্ত জনগণ, ক্ষিপ্ত জনগণ পুলিশ থানা আক্রমণ করে এবং 22 জন পুলিশকে মেরে ফেলে। এই হিংসার আন্দোলনে এই সহিংসার আন্দোলনে হিংসা দেখে মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। এই চৌরাচৌরি জায়গাটা ছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। এবং 1931 সালের 5ই মার্চ মহাত্মা গান্ধী ও তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের সঙ্গে একটা চুক্তি হয়, যে চুক্তিটির নাম গান্ধী আরউইন চুক্তি। এই গান্ধী আরউইন চুক্তি ইতিহাসে দিল্লি চুক্তি নামেও পরিচিত। প্রশ্ন আসতে পারে, গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? দিল্লি চুক্তি বা দিল্লি চুক্তি কবে হয়? 1931 সালে। আধুনিক চৌরাচৌরি জায়গাটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। চৌরাচৌরি ঘটনাটা কবে ঘটেছিল? 1922 সালের 5ই ফেব্রুয়ারি। চৌরাচৌরি ঘটনায় মোট কতজন পুলিশ মারা যায়? 22 জন। মহাত্মা গান্ধী কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল? চৌরাচৌরি ঘটনার জন্য। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? 1920 সালে। মহাত্মা গান্ধী কত সালে কংগ্রেসে যোগদান করেছিল? 1919 সালে। মহাত্মা গান্ধী কত সালে টাইম পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিল? 1930 সালে। সাপ্তাহিক হরিজন পত্রিকা কে সম্পাদনা করত? মহাত্মা গান্ধী। সাপ্তাহিক হরিজন পত্রিকা কত সালের থেকে প্রকাশিত হয়? 1933 সালে। পাকিস্তান কথাটা প্রথম কত সালে জনসমক্ষে আসে? 1933 সালে। কিভাবে লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী 1933 সালে নাও অর নেভার পত্রিকায়, 4 পাতার একটা পুস্তিকা, সেখানে প্রথম পাকিস্তান কথাটা উত্থাপন করেন। ডু অর ডাই কার উক্তি? মহাত্মা গান্ধী। এই ডু অর ডাই কথাটি তিনি কোন আন্দোলনের সময় ব্যবহার করেছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময়। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কি? আগস্ট আন্দোলন। সর্বদয় কথাটি প্রথম ব্যবহার করেন কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে? আচার্য বিনোবা ভাবে। গান্ধীজির বিবেক রক্ষাকে বলা হয় আচার্য বিনোবা ভাবে। আনটু দ্য লাস্ট যে বইটি পড়ে মহাত্মা গান্ধী অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন, সেই বইটি মহাত্মা গান্ধীকে কে পড়ার জন্য দিয়েছিলেন? উত্তর হবে H.S. পালক। প্রশ্ন আসতে পারে, পৃথিবী জুড়ে তো অনেক রাস্তা আছে মহাত্মা গান্ধীর নামে, ভারতবর্ষে মহাত্মা গান্ধীর নামে কটি রাস্তা আছে? 53টি। ভারতবর্ষের বাইরে বাকি পৃথিবীতে মহাত্মা গান্ধীর নামে কতগুলি রাস্তা আছে? উত্তর হবে 48টি। গান্ধীজি কত সালে কংগ্রেসে যোগ দিয়েছিল? 1919 সালে, মানে যে বছর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, সেই বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার, সেই 1919 সালে গান্ধীজি প্রথম কংগ্রেসে যোগদান করেন এবং 1924 সালে তিনি কংগ্রেসের সভাপতি হন। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে ভবিষ্যতে আরও সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আমরা সকলেই জানি প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেননি, কারণ প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930 সালে। সেই বছর চলছিল ভারতবর্ষে আইন অমান্য আন্দোলন। সেই আন্দোলনকারীদের পুলিশ ব্যাপকভাবে গ্রেপ্তার করেছিল এবং অত্যাচার করেছিল। সেই ঘটনার প্রতিবাদে জাতীয় কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠক বয়কট করেছিল। কিন্তু তার পরের বছর 1931 সালে কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করে এবং গান্ধীজি কংগ্রেসের প্রতিনিধি হিসাবে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করে। এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে
গান্ধীজিকে দেখে ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল গান্ধীকে বলেছিলেন অর্ধনগ্ন ফকির বা হাফ নেকেড ফকির। 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল, গান্ধী আরোহণ চুক্তি হয়েছিল এবং 1931 সালে পুরনো দিল্লি থেকে নতুন দিল্লিতে ভারতবর্ষের রাজধানী স্থানান্তর হয়েছিল। সবরমতী আশ্রম, যেটা মহাত্মা গান্ধীর আশ্রম, যেটি গুজরাটে সবরমতী নদীর তীরে সবরমতী আশ্রম নামে পরিচিত, কিন্তু আশ্রমটির প্রকৃত নাম ছিল সত্যাগ্রহ আশ্রম। এটাও আগেই বলা হয়েছে মহাত্মা গান্ধীর জীবনে একবারই কংগ্রেসের সভাপতি হয়েছিল 1924 সালে বেলগাঁও অধিবেশনে। মহাত্মা গান্ধীর প্রথম আইন অমান্য আন্দোলন 1906 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। 1906 সালেই তিনি ব্রহ্মচার্য দীক্ষা নেন। 1906 সালেই অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়। 1932 সালে তিনি হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন এবং 1932 সালেই গান্ধীজির সঙ্গে বি.আর. আম্বেদকরের একটা চুক্তি হয়েছিল পুনা জেলে, যেটি পুনা চুক্তি নামে পরিচিত। ভারত ছাড়ো আন্দোলন, যেটি 1942 সালে হয়েছিল 9ই আগস্ট, আগেই বলেছি যে 9ই আগস্ট মাস হওয়ার কারণে একে আগস্ট আন্দোলনও বলা হয়। ব্রিটেন গান্ধীজিকে অত্যন্ত স্নেহ করত বা ভালোবাসত। মহাত্মা গান্ধীর জন্ম শতবর্ষে অর্থাৎ 1969 সালে ব্রিটেনও মহাত্মা গান্ধীর স্মারক ডাকটিকিট প্রকাশ করেন এবং ভারতবর্ষে যখন প্রথম স্বাধীনতার পরে ডাকটিকিট প্রকাশিত হয়, প্রথম যে মানুষটার ছবি ডাকটিকিটে ছাপা হয়েছিল, প্রথম পুরুষ মহাত্মা গান্ধী। যদি কোনো প্রথম ডাকটিকিটে স্থান পাওয়া প্রথম ভারতীয় মহিলাকে, উত্তর হবে মীরাবাই, পুরুষ হলে মহাত্মা গান্ধী, এবং তাতে লেখা ছিল জয় হিন্দ। মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে অনেক সিনেমা হয়েছে, তার মধ্যে একটা বিখ্যাত সিনেমা গান্ধী সিনেমা, যেটা রিচার্ড অ্যাটনবেরা এই সিনেমার পরিচালনা করেছিলেন এবং অভিনয় করেছিলেন গান্ধীর ভূমিকায় বেন কিংসলে। এবং এই সিনেমায় পোশাক ডিজাইনের জন্য প্রথম ভারতীয় হিসাবে অস্কার জিতেছিলেন ভানু আথাইয়া। অ্যাট দ্য ফিট অফ মহাত্মা গান্ধীর উপর লেখা একটা বিখ্যাত বই, যে বইটি লিখেছিলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান, বিহারের গান্ধী নামে পরিচিত ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন আসতে পারে গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠক। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? 1931। গান্ধী আরোহণ চুক্তি 1931। পুরনো দিল্লি থেকে নতুন দিল্লিতে রাজধানী স্থানান্তর 1931। গান্ধী কতবার কংগ্রেসের সভাপতি হয়েছে? একবার, 1924 সালের বেলগাঁও অধিবেশনে। গান্ধী চলচ্চিত্রের পরিচালককে রিচার্ড অ্যাটনবেরা। গান্ধী সিনেমায় গান্ধীর ভূমিকায় কে অভিনয় করেছিলেন? উত্তর বেন কিংসলে। গান্ধী সিনেমার পোশাক ডিজাইন কে করেছিলেন? ভানু আথাইয়া। প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ একাডেমিক অ্যাওয়ার্ডস? ভানু আথাইয়া। ব্রিটেন কত সালে গান্ধীর ছবিসহ ডাকটিকিট প্রকাশ করেছিলেন? গান্ধীর জন্ম শতবর্ষে 1969 সালে। প্রথম কোন ভারতীয় পুরুষের ছবি ভারতের ডাকটিকিটে দেখা যায়? মহাত্মা গান্ধী। ভারতীয় ডাকটিকিটে প্রথম কোন মহিলার ছবি দেখা যায়? মীরাবাই। প্রথম ভারতীয় ডাকটিকিটে কী লেখা ছিল? জয় হিন্দ। হরিজন সেবক সংঘ কত সালে স্থাপিত হয়? 1932 সালে। পুনা চুক্তি কবে হয়েছিল? 1932 সালে। গান্ধীজির প্রথম আইন অমান্য আন্দোলন কোথায় করেছিল? দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে 1906 সালে। অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠা হয়েছিল। প্রশ্ন আসতে পারে গান্ধীজি কত সালে ব্রহ্মচার্য দীক্ষা নেন? উত্তর হবে 1906 সালে। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। পরের প্রশ্ন, গান্ধীজিকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা হয় পেট্রিয়ট অফ পেট্রিয়টস অর্থাৎ দেশপ্রেমিকের দেশপ্রেমিক। তাকে এই উপাধিটা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে ফাদার অফ নেশন, জাতির জনক উপাধিটা দেন। তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলক, যিনি কেশরী ও মারাঠা পত্রিকা সম্পাদনা করেছিলেন, সেই বাল গঙ্গাধর তিলককে মহাত্মা গান্ধী বলেছিলেন আধুনিক ভারতের স্রষ্টা। ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ আসলে উত্তর হবে রাজা রামমোহন রায়। কিন্তু প্রশ্ন যদি আসে গান্ধীজি কাকে আধুনিক ভারতের স্রষ্টা বলেছেন, উত্তর হবে বাল গঙ্গাধর তিলক।
রাষ্ট্রহীন গণতন্ত্রের মহাত্মা গান্ধী কোনো রাষ্ট্রের বন্ধনে বন্দী থাকতে চায়নি, তিনি তাই বলছেন রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা তিনি বলেছেন। তাই রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তা মহাত্মা গান্ধী। এবং মহাত্মা গান্ধীর রাষ্ট্রহীন গণতন্ত্র মানে রামরাজ্য। আমরা কোনো ভালো কিছু বললে অবশ্যই বলি রাম রাজ্যে বাস করছিস, সেরকম একটা রামরাজ্যের কল্পনা মহাত্মা গান্ধী বলেছিলেন। মহাত্মা গান্ধী জীবনের শেষ কথা হে রাম, এবং উনি জীবনে একটাই সিনেমা দেখেছিলেন, সিনেমাটার নামই রামরাজ্য। এবং গান্ধীর রাষ্ট্রহীন গণতন্ত্রের ভিত্তি ছিল গ্রাম সমবায়। এবং মহাত্মা গান্ধী আমরা সকলেই জানি 1993 সালে তিনি লন্ডনে দক্ষিণ আফ্রিকায় গেছিলেন এবং সেখানে তিনি নাটালে থাকতেন, টলস্টয় ফার্ম নামক একটু জায়গায়। সেখানে তিনি নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন 1894 সালে। 1894 সালে নাটালে মহাত্মা গান্ধী নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। এবং ভারতে আসার পর তার প্রথম সর্বভারতীয় আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন, এটা 1920 সালে হয়েছিল। এবং 1922 সালে চৌরাচৌরি ঘটনার জন্য তিনি সেই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। মহাত্মা গান্ধীর জীবনের অন্যতম একটা আন্দোলন হচ্ছে ডান্ডি অভিযান বা আইন অমান্য আন্দোলন, যে আন্দোলনে তিনি সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত পায়ে হেঁটে গেছিলেন। এই সময় তিনি মোট 241 মাইল বা কোথাও 387 বা কোথাও 390 কিলোমিটার পথ হেঁটেছিলেন। 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়। 1914 আগস্ট মধ্যরাতে যখন জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছিলেন, তখন কিন্তু গান্ধীজি দিল্লিতে ছিলেন না, তখন তিনি ছিলেন কলকাতায় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। গান্ধী গুজরাটের মানুষ ছিলেন। এই গান্ধী শব্দের অর্থ ছিল ব্যবসায়ী। তাহলে প্রশ্ন আসতে পারে গান্ধীজি স্বাধীনতার সময় কোথায় ছিলেন? একদম সহজ উত্তর, কলকাতায়। এবার গান্ধীজির জীবনের সালগুলো নিয়ে একটু আলোচনা করব। গান্ধীজির জীবনের শুধু সালগুলো, কোন সালের কি ঘটনা, বিখ্যাত সালগুলো নিয়ে আমরা এখন একটু পরপর আলোচনা করে যাব। গান্ধীজির জন্ম 1969 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে। 1887 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। তিনি লন্ডন যান 1888 সালে এবং সেখান থেকে ব্যারিস্টারি পাশ করে 1893 সালে তিনি যান দক্ষিণ আফ্রিকায় এবং 1894 সালে তিনি নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ওখানে একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন 1903 সালে, যে পত্রিকাটার নাম ছিল ইন্ডিয়ান ওপিনিয়ন। এবং 1906 সালে তিনি ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন এবং 1908 সালে, যে বছর ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, সেই বছর তিনি প্রথম জেলে যায়। টলস্টয় ফার্ম, যেটা নাটালে তিনি স্থাপন করেছিলেন, তার আধ্যাত্মিক পুরুষ লিও টলস্টয়ের নাম অনুসারে 1910 সাল, অর্থাৎ যে বছর রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্য রচনা করেছিলেন। 1915 সালের 9ই জানুয়ারি তিনি পাকাপাকিভাবে গোপালকৃষ্ণ গোখলের আহ্বানে ভারতবর্ষে ফিরে আসেন এবং সেই 9ই জানুয়ারি 1915 সালের সেই 9ই জানুয়ারি ভারতবর্ষে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। সবরমতী আশ্রম 1915 সাল, এখানে 16 আছে। 1915 সালে তিনি সবরমতী আশ্রম করেছিলেন এবং ভারতবর্ষে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন বিহারের চম্পারণে 1917 সালে। খেদা আন্দোলন তার জীবনের একটা বিখ্যাত আন্দোলন। 1918 সালে তিনি খেদা আন্দোলন করেছিলেন। এবার অল ইন্ডিয়া খিলাফতের সভাপতি হয়েছিল 1919 সালে। অল ইন্ডিয়া খিলাফত 1919 মানে যে বছর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। 1918 সালে তিনি খেদা আন্দোলন করেছিলেন। চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে, মানে যে বছর রুশ বিপ্লব বা বলশেবিক বিপ্লব হয়েছিল। সবরমতী আশ্রম 1915। 1916 সালে নরমপন্থী চরমপন্থীরা কিন্তু মিলে গেছিল লখনৌ অধিবেশনে। 1915 সালে তিনি ভারতে ফিরে এসেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে এবং প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের সহযোগিতা করার জন্য 1915 সালেই কিন্তু তিনি
কাইজার ই হিন্দ উপাধি পেয়েছিলেন এবং সেই বছরই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইট উপাধি পেয়েছিলেন এবং দুইজনেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে এই রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে নাইট উপাধি এবং 1920 সালে মহাত্মা গান্ধী কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। গান্ধীজি প্রথম জেলে গেছিলেন, তিনি আগেই বলেছি তিনি মোট 82 মাস জেলে ছিলেন। তিনি প্রথম জেলে গেছিলেন 1908 সালে। 1908 সাল মানে যে বছর ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। প্রশ্ন আসতে পারে গান্ধীজি জন্ম কবে, কোথায় জন্ম? 1969 আছে, ওটা 1869 হবে। 1869 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে। গান্ধীজি কত সালে নাটাল ইন্ডিয়া কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন? 1894 সালে। গান্ধীজি কোথায় টলস্টয় ফার্ম স্থাপন করেছিলেন? নাটালে। কবে? 1910 সালে। সবরমতী আশ্রম কত সালে স্থাপন করা হয়? 1915 সালে। চম্পারণ সত্যাগ্রহ কত সালে? 1917 সালে। এই চম্পারণ জায়গাটি কোথায় অবস্থিত? উত্তর বিহারে। গান্ধীজি কত সালে খিলাফত সভাপতি হয়েছিল? 1919 সালে, মানে যে বছর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এরপর গান্ধীজি 1919 সালে কংগ্রেসে যোগদান করেছিল। 1915 সালে ভারতবর্ষে ফিরলেও 1919 সাল পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক দলে যোগদান করেননি। 1919 সালে তিনি প্রথম কংগ্রেসে যোগদান করেন এবং 1920 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন এবং 1920 সালে তিনি ভারতবর্ষে তার প্রথম গণ আন্দোলন অসহযোগ আন্দোলন করেছিলেন। কিন্তু 1922 সালে চৌরি চৌরা ঘটনা, যেখানে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরি নামক জায়গায় আন্দোলনকারীরা হিংস্র হয়ে ওঠেন এবং 22 জন পুলিশকে পুড়িয়ে মেরে ফেলেন। সেই ঘটনা দেখে হতভম্ব মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন, কারণ তিনি সারা জীবন অহিংসা পক্ষে কথা বলে গেছেন। 1924 সালে গান্ধীজির জীবনে একবারই কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, 1924 সালের বেলগাঁও অধিবেশনে। একটা প্রশ্ন বারবার বলার একটাই কারণ, তোমরা বারবার শুনে শুনে তোমাদের মাথার ভিতর ওটা পুরো গেঁথে যায়। মহাত্মা গান্ধীর 1927 সালে ওনার আত্মজীবনী প্রকাশিত হয়েছিল। 1927 সালে, মানে যে বছর সাইমন কমিশন গঠিত হয়েছিল। সাইমন কমিশন 1928 সালে ভারতে এসেছিল, কিন্তু 1927 সালে গঠিত হয়েছিল। 1930 সালে তার ডান্ডি অভিযান, অর্থাৎ আইন অমান্য আন্দোলন, লবণ আইন আন্দোলন। 1930 সালেই তিনি হয়েছিলেন টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার। 1931 সালে তিনি গান্ধী আরোইন চুক্তি করেছিলেন, যে চুক্তির অপর নাম ছিল দিল্লি চুক্তি। 1932 সালে মহাত্মা গান্ধীর সঙ্গে বি.আর. আম্বেদকরের পুনা জেলে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তির নাম পুনা চুক্তি। এবং 1932 সালে হরিজন সেবক সংঘ। মহাত্মা গান্ধী সমাজের পিছিয়ে পড়া মানুষকে বা নিম্নবর্গের মানুষকে হরিজন বলে সম্বোধন করতেন। সেই হরিজনদের সেবার জন্য তিনি 1932 সালে তিনি হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং ঠিক তার পরের বছর 1933 সালে তিনি হরিজন পত্রিকা প্রকাশ করেছিলেন। 1933 সালে কিন্তু প্রথম পাকিস্তান কথাটা জনসমক্ষে আসে। 1942 সাল ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন, গান্ধীজির নেতৃত্বে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। 1942 সালে 9ই আগস্ট শুরু হয়েছিল। 9ই আগস্ট তারিখটাও আমাদের কাছে অন্য কারণে বিখ্যাত। 9ই আগস্ট প্রথম, মানে জাপানে দুটো বোমা পড়েছিল, হিরোশিমাতে 6ই আগস্ট আর নাগাসাকিতে 9ই আগস্ট 1945। কিন্তু 1942 সালে 9ই আগস্ট ভারতবর্ষে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। 1948 সালের 30শে জানুয়ারি দিল্লির বিড়লা হাউসে নাথুরাম গডসের গুলিতে মহাত্মা গান্ধী শহীদ হন। যে দিনটি ভারতবর্ষে শহীদ দিবস হিসাবে পালিত হয়। নাথুরাম গডসে তাকে 3টি গুলি করে হত্যা করেন এবং মহাত্মা গান্ধীর জীবনের শেষ কথা ছিল হে রাম। মহাত্মা গান্ধী সারা জীবন সত্য ও অহিংসার কথা বলে গেছেন। মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর, তাই রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করেন।
1907 সাল থেকে সারা পৃথিবী জুড়ে মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয়। এই ছিল মহাত্মা গান্ধী সম্পর্কে আলোচনা। আরও অনেক প্রশ্ন মহাত্মা গান্ধী সম্পর্কে আছে। আমরা পরবর্তী ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আমরা এরপরে আরও অনেক বিষয়ের উপর বিস্তারিত আলোচনা নিয়ে আসব। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত কংগ্রেসের পুরো ইতিহাস, ভারতের রেল 1853 সালে রেল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত ভারতের রেলের যাবতীয় ইতিহাস, এই সমস্ত বিষয় নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব। তবে আমাদের আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রশ্নটা হলো, মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয় কত সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে? যারা উত্তরটি জানা আছে যাদের, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। সামনে আবারও আসছি অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।